স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছে সুরভি আলম তরণী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, জানাবেন খালেদা জিয়ার সাথে কে বা কারা কারা রয়েছেন, এছাড়াও তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? ঠিক সন্ধ্যা 6:55 দিকে বিএনপি তরুণী ঠিক সন্ধ্যা 6:55 দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছেন সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তাকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি, আসলে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত যে চিকিৎসক, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন কিন্তু ভিতরে ছিলেন, পাশাপাশি আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর সেলিমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী জনাব আফরোজা আব্বাস, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আমিনুল হক এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হক রাকিব, তিনিও কিন্তু চেয়ারপারসনের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অবস্থান করেছেন এবং আমরা ধারণা করছি তারাও তার এই যে গাড়িবহর সেই গাড়িবহরেই কিন্তু এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নিয়মিত চিকিৎসা চেক আপ এবং স্বাস্থ্য চেক আপের জন্যই আসলে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার জটিল কোনো শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি। প্রেস উইং যেটি বলেছে, আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়েই গত 5 জুন কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং সেই এরপর থেকেই কিন্তু তার শারীরিক চেক আপের যে বিষয়টি সেই প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন। পরবর্তীতে হয়তো চিকিৎসা চেক আপ শেষে আমরা বিস্তারিত কোনো তথ্য জানতে পারবো, সেক্ষেত্রে জানতে পারলে আপনাকে জানিয়ে দিব। তো তরুণী, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই কামরুল, ধন্যবাদ আপনাকে। নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, এজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দলের নেতাদের। বুধবার সকালে রাজধানীতে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজি দখলবাজি করলে ছাড় নয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না বলেই জামাত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি 15 বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে সব রাজনৈতিক দল একমত নয়। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে মত দিলেও আপত্তি জানিয়েছে বিএনপি ও সিপিবি। এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগে এক পর্যায়ে হট্টগোল হয় বৈঠকে। এ সময় ওয়াকআউট করেন সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়াও আলোচনা হয় রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি এবং জেলা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে এর প্রতীকী প্রতিবাদে মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামাত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে ফিরে এসেছে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে জানিয়ে এর পক্ষে মত দিয়েছে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, কিছু ইসলামী দল সহ বেশিরভাগ দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয় বলে মনে করে সিপিবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দলটির। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। আর জবাবদিহি না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি। তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। জামায়াতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন বৈঠক বয়কট করেন সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির সদস্যরা। এ সময় কিছুক্ষণ হট্টগোল হয়। পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে সংলাপে যোগ দেন তারা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সব দল এনসিসি নিয়ে ঐক্যমতে না আসায় এ বিষয়ে আরও আলোচনা হবে। পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কিভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বৈঠকে কথা বলা নিয়ে কয়েকটি দলের ক্ষোভ বিবেচনায় নিয়েছে ঐকমত্য কমিশন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে ৬ নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেওয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বিতর্কিত এবং কারো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকের দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয়, তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচিতে সমর্থকরা। ইশরাকের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। বৃষ্টি উপেক্ষা করেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা।
নির্বাচিত মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশিত হবার পরও কেন ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দায়িত্ব, সে প্রশ্নই করছেন সমর্থকেরা। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের জন্য তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না, এই তালবাহানা কেন করছে? আজকে আমাদের আসিফ মোহাম্মদ সাহেবের খামখেয়ালিপনা, ওনার কালক্ষেপণের জন্য আজকে এই জনদুর্ভোগ। ওনার মেয়াদ থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছে, তো তার শপথ কেন পড়ানো হলো না? এই রায়টারে কালক্ষেপণ করতেছে যাতে রংপুরবাসীর অসুবিধা হয়, নির্বাচন যাতে দেরি করে করতে পারে তারা। দুপুরে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করে বলেন, তার সাথে কথা বলাটাই নিজেদের অবমাননা করা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রম উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। পরে দক্ষিণে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন নেই প্রস্তাবিত বাজেটে। এমনকি সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে তাদের সুপারিশ বাস্তবায়নেরও চেষ্টা নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট পরবর্তী বহুপক্ষীয় আলোচনায় এসব কথা উঠে এসেছে। আলোচনায় অংশ নিয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশা ভঙ্গ হয়েছে। বাজেট পরবর্তী বহুপক্ষীয় অংশীজনের বৈঠকের আয়োজন ছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের। গত 5 বছরের পর্যালোচনায় প্রতি বছর দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে বহু স্তরের প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারাই অবহেলিত থাকছে। অবহেলিতরা কি পেয়েছে আজকের বিষয়গুলো যদি চিন্তা করি, প্রবাসী শ্রমিক, দেশের শ্রমিক, কৃষক শ্রমিক, দলিত সহ বিভিন্ন ধরনের পেশাজীবী, নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষই আসলে অবহেলিত। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশাভঙ্গ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এরকম একটা বাজেট চাই যেটা আমাকে সেফটি নেট থেকে আমাকে সিকিউরিটিতে প্র্যাকটিক্যালি নিবে। আমার নিরাপত্তা চাই, জীবন মানের নিরাপত্তা চাই, রুটি রুজির নিরাপত্তা চাই। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা আমাদের বাড়ানো হয়েছে ভাতায়। আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। বিগত সরকারের ধারাবাহিকতায় এবারের বাজেট প্রস্তাব, অথচ অনেক পরিবর্তনের সুযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন বাজেটে না থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরাও। দের অবদানের ফলে যে সরকার ক্ষমতায় এসছে, তারা এটাকে কেন ধারণ করতে পারলো না? আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হাই হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি, আমরা নাগরিক সমাজ। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাজেটে পরিবর্তনের সূচনা করতে পারত অন্তর্বর্তী সরকার, যার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচিত সরকারকে জবাবদিহি করা সম্ভব হতো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি জানায়, ভোরে মুষলধারে বৃষ্টির সময় 20 জনকে পুশ-ইন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার থেকে তাদের আটক করে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আটক 20 জনকে হস্তান্তর করা হবে। তাদের বাড়ি কুড়িগ্রামে। গত 1 মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলো দিয়ে 45 জনকে পুশ-ইন করেছে বিএসএফ। কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন খামেনি। এর আগে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই জবাব দিলেন খামেনি।
আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। এর পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। আর আমরা কারো চাপের মুখে আত্মসমর্পণ করব না, কারণ ইরান জাতি কারো হুমকির কাছে মাথা নত করে না। এখন যা হচ্ছে এটি ইহুদিদের জন্য শাস্তি। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরানকে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান, যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্ব মহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত গড়ালো ষষ্ঠ দিনে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার দাবি করেছে ইরান। এদিকে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। এদিকে পাল্টাপাল্টি এসব হামলায় আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে পূর্ব নির্ধারিত এই বৈঠক হওয়ার কথা। জেনারেল মুনির 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুজনের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অংশ নিলেই এই হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবর বলছে, নেতানিয়াহুর সাথে ফোন আলাপ ও নিজ দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ সদস্যদের সাথে বৈঠকের পর যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। টানা ষষ্ঠ দিনের মতো হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তির দেশগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সাথে হামলায় যুক্ত হলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি কোনো চাপের মুখেই ইরান আত্মসমর্পণ করবে না বলেও জানান তিনি।
মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাও। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। পূর্ব প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য জানাচ্ছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে মার্কিন বাহিনী। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনেও কথা বলেছেন ট্রাম্প। তবে ফোন আলাপের পর কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।